নমস্কার, নিউজ নয়ের বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। কৃষি শুধু অর্থনৈতিক লাভের বিষয় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচিকে সামনে রেখে বামুটিয়ার বেরিমুড়া উচ্চ মাধ্যমিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। মুখ্যমন্ত্রী দেশের কৃষকদের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিকল্পনা নিয়ে সচেতনতার উপর গুরুত্ব দেন। বামুটিয়ার বেরিমুড়া উচ্চ মাধ্যমিক স্কুল প্রাঙ্গণে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে দেশের কৃষি এবং কৃষি নির্ভর অর্থনীতি নতুন উদ্যমে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে কৃষি শুধু অর্থনৈতিক লাভের বিষয় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। এই লক্ষ্যকে সামনে রেখে ভারত সরকারের উদ্যোগে জৈব শক্তি নির্ভর টেকসই কৃষিকে উৎসাহ দিতে শুরু হয়েছে ক্ষেত বাঁচাও অভিযান। কর্মশালায় উপস্থিত কৃষকদের আধুনিক এবং পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি গ্রহণের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একইভাবে কৃষকদের স্বার্থে প্রধানমন্ত্রীর নেতৃত্বের দেশ এবং রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ এবং পরিকল্পনা নিয়ে কৃষকদের বেশি সচেতন করতে আধিকারিকদের নির্দেশ দেন। একইভাবে বিজ্ঞান ভিত্তিক কৃষির মাধ্যমে দেশকে কৃষি ভান্ডার হিসেবে গড়ে তোলার আহ্বান রাখেন। 2047 যে লক্ষ্যমাত্রা মাননীয় প্রধানমন্ত্রী যে দিয়েছেন, সেটা যেহেতু কৃষির উপর ভিত্তি করে আমাদের এই দেশ রাজ্য চলছে, সেটা যদি আমরা ফলপ্রসূ করতে পারি, বিশ্ব ভান্ডারে যদি আমরা দেখতে পাই যে এখানে খাদ্য শস্যের একটা বিশ্ব ভান্ডার হিসাবে তৈরি হয়, তবেই কিন্তু 2047-এ যে ডেভেলপ কান্ট্রি হিসাবে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছব। ধান, ডাল জাতীয় ফসল ও তৈল বীজ চাষের বিজ্ঞান ভিত্তিক আমরা কিন্তু আন্দাজেই করি। সাইন্টিফিক্যালি যারা কৃষির সাথে জড়িত, যারা সায়েন্টিস্টরা আছেন, বিভিন্ন কলেজ আছেন, তাদের কলেজের যারা প্রধান আছেন, তাদের সাথে কথা বলে চাষাবাদ যদি করা যায় এবং দৃষ্টান্তমূলক চাষের যদি আমরা ব্যবস্থা করি, তবেই ত্রিপুরাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরার গন্ডা তুইসাতে উন্নত মানের আম চাষ সহ ফুল চাষের সাফল্যের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা মাতৃভূমি বললেও মাটিকে সেইভাবে আদর সম্মান করি না। যদি আমরা সেটা করতে পারি, তাহলে আমাদের সম্পদ বাড়বে এবং দেশের উন্নতি হবে। একইভাবে সরকারি সুবিধা গ্রহণের জন্য কৃষকদের ইউনিক আইডি রেজিস্ট্রেশন তৈরি করার জন্য আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে আছে ফার্মার রেজিস্ট্রিকরণ, সেটা কিন্তু অনেকে করছেন না। তো অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা কৃষকদের কাছে নিয়ে যাওয়া, তো বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধা যদি আপনার নিতে হয়, তাহলে ইউনিক আইডি সেটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু মুশকিল হবে। তো এইগুলো বিষয়ে আমার মনে হয় যে কাজ অলরেডি তো শুরু হয়েছে, কিন্তু আরও বেশি আমাদের করতে হবে। তো ইউনিক আইডি বা ফার্মার রেজিস্ট্রি এখন পর্যন্ত 64,074 জন কৃষক। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কৃষকদের হাতে বিভিন্ন কৃষি সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অতিথিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রামনগরে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় আরও এক মৃত্যুর খবরে শোকের ছায়া। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আহত শুভ্রজিৎ চৌধুরী। এদিকে স্বামীর মৃত্যুর পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী রেশমি সাহা। কি বললেন তিনি, দেখুন এই প্রতিবেদনে। রামনগর রোড নম্বর 4-এ রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় আহত শুভ্রজিৎ চৌধুরীর মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন শুভ্রজিতের স্ত্রী রেশমি সাহা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। পাশাপাশি এই মর্মান্তিক ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আবেদন করেন তিনি। আমার একজন ভদ্রলোক ফোন করে কইছে, আপনি কি শুভ্রজিৎ চৌধুরীর ওয়াইফ?
হাজব্যান্ড হয় মানে আপনার হাজব্যান্ডের গায়ে একটু আগুন লাগছে, বেশি না, মানে আস্তে ধীরে জীবিকায় আমরা জীবিকায়। তারপর আমি আমার ভাসুর দাদারে নিয়ে জীবিকায়। এই যে বিস্ফোরণ মানে কিভাবে হয়েছে বা মানে কি জানছে? আমার তো কিছু এরকম জানা নাই, আমি বাড়িতে আছি। আমার হাজব্যান্ড অফিসে গেল, অফিসে সে জায়গার মধ্যে গ্যাসের ব্যবস্থা ছিল কি বা অন্য কোনো না, আমাদের এটা অফিস, ওইখানে কোনো গ্যাসের কোনো কিছুর ব্যবস্থা ছিল না। বিস্ফোরণটা কিসের দিকে যে 4 থেকে 5টা ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে বা ফ্ল্যাটের যে অবস্থা পাশাপাশি আমি যতটুকু এদিকে বিস্ফোরণের কারণ নিয়ে নানা জল্পনা চললেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের অনেকে গুণী ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি না হওয়ার বিষয় নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শানিত দেবরায়। নীলকণ্ঠ সোসাইটি কালচারাল অর্গানাইজেশন এবং কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নিজের অভিমত ব্যক্ত করলেন শ্রী দেবরায়। তিনি রাজ্যের শিল্পীদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান রাখেন। আগরতলা প্রেস ক্লাবে নীলকণ্ঠ সোসাইটি কালচারাল অর্গানাইজেশন এবং কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে শুরু হয়েছে 3 দিনব্যাপী চলচ্চিত্র, টেলিভিশন এবং গণমাধ্যম বিষয়ক কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শানিত দেবরায় সহ আয়োজক সংস্থার কর্মকর্তারা। কর্মশালায় চলচ্চিত্র নির্মাণ, টেলিভিশন প্রযোজনা এবং গণমাধ্যমে বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শানিত দেবরায় বলেন, ত্রিপুরায় গুণী মানুষের অভাব নেই, কিন্তু দুঃখজনক বিষয় হলো ভারতবর্ষের একমাত্র রাজ্য হিসেবে এখনো ত্রিপুরায় কোনো পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মিত হয়নি। অলৌকিক চিন্তা ভাবনা ছিল আমাদের সময়। আমরা ভাবতাম আমরাও একদিন ফিল্ম তৈরি করবো এই রাজ্যে তনুজার কথার প্রতিধ্বনি ধরে আমি বলছি সবকিছুই তো রয়েছে এই রাজ্যে, গরিব মানুষজনেরা প্রচুর রয়েছে। তা সত্ত্বেও ভারতবর্ষের এই রাজ্যটি বোধহয় একমাত্র রাজ্য যেখান থেকে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র এখন পর্যন্ত তৈরি হয়নি। সেটা একটা দুঃখজনক ব্যাপার। কেন হয়নি? শানিত দেবরায় বলেন, শিল্পকে আলাদা আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। ছবি আঁকা, কবিতা লেখা কিংবা চলচ্চিত্র নির্মাণ সব একই শিল্পধারার অংশ। একজন চলচ্চিত্র নির্মাতার শিল্পের বিভিন্ন শাখা সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কিন্তু যারা আজকের দিনে এসছেন তারা একটা স্বপ্ন নিয়ে এসছেন, কিন্তু স্বপ্নকে প্রতিপালিত করতে হলেও তার একটা পূর্ব পর্যালোচনা বা পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয়। দেখুন, শিল্প এস এ হোল একটা প্রবহমান, এর মধ্যে আলাদা করে ছবি আঁকা, কবিতা লেখা, চলচ্চিত্র নির্মাণ, নাটক তৈরি করা, এভাবে বিষয়টাকে দেখলে হবে না। যিনি চলচ্চিত্র নির্মাণ করতে চান তার শিল্পের সমস্ত বিষয়েই মোটামুটি একটা বিচরণ তো তার থাকতেই হবে। শ্রী দেবরায় আয়োজক সংস্থা সহ রাজ্যের শিল্পীদের শিল্প ভাবনায় আরও এগিয়ে যাওয়ার আহ্বান রাখেন। এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরার চলচ্চিত্র ও সংস্কৃতি চর্চা আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করছে আয়োজক সংস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাদকমুক্ত সমাজ গঠন এবং পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে বিশালগড়ে অনুষ্ঠিত হলো বন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে গাঁজা হটাও গাছ লাগাও সচেতনতামূলক অভিযান, রেলি, বৃক্ষ চারা বিতরণ এবং জনসচেতনতার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় সবুজায়ন ও মাদক বিরোধী লড়াইয়ের বার্তা। পরিবেশ রক্ষা এবং মাদক বিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার বিশালগড় বন বিভাগ এবং পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় গাঁজা হটাও গাছ লাগাও সচেতনতামূলক অভিযান। এদিন বিশালগড় মোটর স্ট্যান্ড থেকে বিশালগড় থানা পর্যন্ত একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে বন ও পুলিশ বিভাগের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন স্তরের কর্মী, বিশালগড় বাজারে ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
রেলি শেষে বাজার এলাকার ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের হাতে ফলজ, বনজ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব এবং মাদক মুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান উপস্থিত আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক ঈশান লাল, জেলা বন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিক সহ পুলিশ ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা। আহ্বান করা হয় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এখন সময়ের অন্যতম বড় প্রয়োজন। এই লক্ষ্যেই গাঁজা হটাও গাছ লাগাও কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন মাদক বিরোধী সচেতনতা বাড়ানো হচ্ছে, অন্যদিকে সবুজায়নের গুরুত্ব মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। सबको नमस्कार। पहले आज इंटरनेशनल डे अगेंस्ट ड्रग अब्यूज़ एंड इलिसिट ट्रैफिकिंग है। तो जैसा हम सभी जानते हैं कि सिपाही जिला में प्रशासन जो है बहुत कड़ी कार्रवाई करता है अगेंस्ट ड्रग अब्यूज़। यहाँ पर जो भी गांजा ग्रसित क्षेत्र है वहाँ पे हम लोग हर साल कार्रवाई करते हैं। इस साल भी हम लोगों ने कार्रवाई की है और उसी का एक पार्ट ये है कि हम लोग यहाँ पे एक फ्री डिस्ट्रीब्यूशन कर रहे हैं सैपलिंग्स का, गांजा हटाओ पेड़ लगाओ अभियान के दौरान। हमें उम्मीद है कि यहाँ की जो जनता है वो हमारी मदद करेगी और गांजा को हटाने में पूरा अपना सपोर्ट देगी। आपने रैली कहाँ से आज स्टार्ट किया और कहाँ पे खत्म किया? ये रैली एक्चुअली सारे जो मैक्सिमम पॉपुलेशन कॉन्सेंट्रेशन है उसको टारगेट करते हुए था। तो हम लोगों ने मोटर स्टैंड से शुरू किया और विशालगढ़ पीएस में ख़त्म किया है। इसमें पुलिस का बहुत बड़ा सहयोग रहा और वो हमारे साथ इक्वल पार्टनर है इस रैली को कंट्रीब्यूट करने के लिए। कितने चारा आपने दिया लोगों को? हम लोगों ने लगभग 250 चारा अभी डिस्ट्रीब्यूट किया है और এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশালগড়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের মতে মাদক মুক্ত, পরিচ্ছন্ন এবং সবুজ বিশালগড় গড়ে তুলতে প্রশাসনের এমন জনমুখী উদ্যোগ আগামী দিনেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য স্মরণানুষ্ঠান। সাহিত্য, সংস্কৃতি এবং জাতীয় চেতনার এক অনন্য প্রতীক বঙ্কিমচন্দ্রের জীবন ও কর্মকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সহ বিশিষ্টজনেরা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার মুক্তধারায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের সাহিত্যকর্ম, জাতীয় চেতনা এবং বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, বাংলা উপন্যাসের বিকাশ এবং দেশপ্রেম জাগ্রত করতে বঙ্কিমচন্দ্রের অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। তারা নতুন প্রজন্মের মধ্যে বঙ্কিমচন্দ্রের আদর্শ, সাহিত্য চর্চা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। কিন্তু বর্তমানে আমাদের ইন্টারনেটে যোগ হচ্ছে, যে কম্পিটিশনের যোগ হচ্ছে, তো আমাদের শুধুমাত্র রোল মডেলে থাকলেও হবে না, আমাদের যে বাস্তবতার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আমরা দেখি যদি ইন্টারনেট থেকে শুরু করে আজকে আমরা বিশ্বের কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষ কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের মোদীজির নেতৃত্বে সরকারের নেতৃত্বে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে। ঠিক সেভাবে একটা পরিবার এগিয়ে যাবে, যেটা হোক আমাদের সমাজ ব্যবস্থা হোক, আমাদের ধর্মের ক্ষেত্রে হোক, সাংস্কৃতিক হোক, যদি আমরা সেই আমাদের যে ভারতবর্ষের সংস্কৃতিকে আমরা গুরুত্ব দিই, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। তার জন্য আমাদের আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে কিন্তু আমাদের সেই বিষয়েও ভালোভাবে জানতে হবে পরবর্তী সময়ে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের লক্ষ্য। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে সাহিত্য সম্রাটকে স্মরণ করা হয়। উপস্থিত সকলেই তার অমর সাহিত্য সৃষ্টি ও দেশপ্রেমের আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডার মহরম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে সত্য ও নেক প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হয়েছিলেন ইমাম হাসান এবং হুসাইন সহ তার সঙ্গীরা।
সেই আত্মত্যাগের করুণ কাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুসলিম ধর্মাবলম্বীরা। এই উপলক্ষে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকা থেকে বের হয় বৃহৎ তাজিয়া শোভাযাত্রা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে শোভাযাত্রাটি শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। আয়োজকরা বলেন, মহরম মাসের প্রথম 10 দিন তারা বিভিন্ন ধরনের রীতিনীতি পালন করে থাকেন। একইভাবে এক সময় এই মহরম উপলক্ষে লাঠি খেলা এবং বিভিন্ন ধরনের অস্ত্র খেলা প্রদর্শন করা হতো। আইনি নিষেধাজ্ঞার কারণে বর্তমান সময়ে সেসব প্রদর্শনী বন্ধ রয়েছে। তবে রাজ্যে প্রতি বছরই মহরমের শোভাযাত্রা বের হয় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। আমার ইসলাম ধর্ম লাগিয়া সৌদি মানে এই যে লগে ইমাম হাসান হুসেন কারবালার মধ্যে তারপরে তারা সুখটা আমরা পালন করি। যেমন মনে করেন মহস্থান 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তারা সুখ আমরা মাছ খাই না 1 নম্বর, বিছানা ঘুমাই না 2 নম্বর। আমরা সাধারণত তারা নাম উঠে হালকা যে পূজা নাম পারি তারা নাম আমরা কামনা করি। এরপর আজকাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির একটি শাখা সংগঠনের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলে জঙ্গি কার্যকলাপ বিস্তারের অভিযোগে 11 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই মামলায় ত্রিপুরার এক ব্যক্তির নামও উঠে এসেছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছে, জেএমবির শাখা সংগঠন ইমাম মাহমুদের কাফিলার মাধ্যমে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে জঙ্গি নেটওয়ার্ক বিস্তার, উগ্রবাদী মতাদর্শ প্রচার এবং যুবকদের চরমপন্থায় উদ্বুদ্ধ করার ষড়যন্ত্র চলছিল। এই ঘটনায় মোট 11 জন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 2023 এবং বেআইনি কার্যকলাপ আইন বা ইউএপি এর বিভিন্ন ধারায় গুয়াহাটির এনআইএ বিশেষ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তদন্তে এনআইএ জানতে পেরেছে, জেএমবির শীর্ষ সদস্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ভারতে সংগঠনের কার্যকলাপ সম্প্রসারণের উদ্দেশ্যে আইএমকে সংগঠন করেছিলেন। অভিযুক্তরা গোপন বৈঠক, ধর্মীয় মতাদর্শ প্রচার, উগ্রপন্থী সাহিত্য বিতরণ এবং ডিজিটাল মাধ্যমে ভারত বিরোধী প্রচারণা চালিয়ে সংগঠনের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছিল বলে অভিযোগ। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আসামে সংগঠনের কার্যকলাপে নেতৃত্ব দিচ্ছিল নাসিমউদ্দিন এবং ত্রিপুরায় নেতৃত্ব দিচ্ছিল জগির মিয়া। তদন্ত চলাকালীন এনআইএ বিপুল পরিমাণ নথি, ইলেকট্রনিক ডিভাইস এবং ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার করেছে, যা এই মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হয়েছে। এনআইএ জানিয়েছে, RC 01/2026/NIA/গুয়াহাটি মামলার তদন্ত এখনো অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ নাওর পর্দায়। নমস্কার।